আমাদেরকে এইভাবে আইনের এতে এনে, আমাদের কাছে অত টাকা পয়সা নিয়ে আমি জানি না কতদিন কি চালাতে পারবো, তুমি আনতে পারো, কিন্তু তোমরা করেছো আমাদের সাথে ভুল। হ্যাঁ, আমি এটুকু এই ভিডিওর মাধ্যমে আমরা দুজনে বলতে পারি, এরপর আমি আর ঘাটবো না এই জিনিসটাকে। কিন্তু তুমি যেটা আমাকে ধমকি দিয়েছো সেটা আমি সবার সামনে আনতে চাই। তুমি মানহানি তখনই তুমি আমার ব্যাপারে করতে পারবে যখন আমি তোমার ব্যাপারে মিথ্যে বলেছি। আমি বলবো আপনাকে যে সাইবার ক্রাইমে আপনি আমাদের ব্যাপারে মানে কমপ্লেন করতে পারেন, গো অ্যাহেড, আমার আর আকাশের তরফ থেকে একদম ডান, ঠিক আছে? কারণ আমি যদি সাইবার ক্রাইমের বিরুদ্ধে গিয়ে কোনো গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কিছু করেছি আপনাদের ব্যাপারে, তো আপনি আমাদের ব্যাপারে অবশ্যই স্টেপ নিতে পারেন। আর তোমাদেরকে কিছু সাউন্ড শোনাচ্ছি, তোমরাই শুনে নাও। আর ভিডিওটা আমি দেখালাম মারপিটের যে ভিডিও, আমি ভিডিওটা দেখাতে চাই না, কিন্তু তুমি যা ওকে স্ট্রেস দিয়েছো চোখের সামনে হাতুড়ি এনে, সেটা আমি দেখেছি। সেই দিনটা আমাদের কি গেছে, ওর পরেও এত কিছু হওয়ার পর যখন ঘর ছেড়েছি আমি মিটিকে দোকানে গিয়ে তোমার সঙ্গে মিট করিয়ে এনেছি, তারপরে তুমি আমাকে কোর্টে দ্বারস্থ হওয়ার ধমকি দিচ্ছ। তুমি দাও, যদি আইন সত্যির সাথে থাকে আমি এই ভিডিওটা দেখিয়ে মানে জাস্টিস চাইবো, তারপরে ওরা যা করবে কোন আইন। এখন যদি আইন বিক্রি হয়ে যায় আমার আর কিছু করার নেই। আর বন্ধুরা, তোমাদেরকেও জানিয়ে রাখলাম আমি সত্যিটা একটু বলেছি বলে আমাদের কাছে কত ধমকি এসছে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আর আমার সাথে তোমাদের প্রিয় দাদাভাই বসেছে। অ্যাকচুয়ালি আমি যে লাস্ট যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছি সেটার পরিপ্রেক্ষিতে আমার ফোনে হোয়াটসঅ্যাপের থ্রুতে কিছু ধমকিপূর্ণ মেসেজ এসছে, যেটা মেসেজটা যাকে নিয়ে ভিডিওটা করা, যাদেরকে নিয়ে, তাদের তরফ থেকে, যারা রেগুলার ভিউয়ার্স তারা তো বুঝতেই পারছো ধমকিটা আমার বাবার তরফ থেকে এসছে। তো আমি মনে করলাম যে ধমকিটা তোমাদেরকে একটু পড়ে শোনাবো, আর তার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা লাইনের মানে যা যা উনি লাইন লিখেছে আমি সেগুলো তোমাদেরকে জানাতেও চাই, আর কিছু আগাম আমাদের স্টেপও তোমাদেরকে বলতে চাই, আর কি সত্যি ওই প্রত্যেকটা লাইনের ব্যাপারে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমি এতদিন এগুলো মাথা টাইম দিতে, এখন আমাদের ইনভলভ হতে হবে, কেননা ওই কিছু আমার জন্য এত স্ট্যান্ড নিয়েছে, ওটা যদি এইসব বলা হয় তো সেই জন্যই আমাদের স্ট্যান্ড নিতেই হবে। আর আমরা কাছে মিথ্যে মিথ্যে সব ব্যবহার করছি, মিথ্যে মিথ্যে সব রয়েছে, আমার সব যেটা হয়েছে সব মিথ্যে গেছে, যে মিথ্যে তুই সত্যি সেটা আমরা জানি, আর তোমাদের তো জানাচ্ছি, তো তোমরা সেটা জানো আর কি। তো যেদিন আমি ভিডিওটা ছেড়েছি তার নেক্সট দিন আমার কাছে SMS আসে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে পড়ে শোনাই। আমি বাবা হওয়ার সুবাদে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তুমি শুধুমাত্র ইউটিউবের ভিউজ বাড়াবার জন্য বা দুটো পয়সা পাওয়ার জন্য মা বাবাকে সমাজের সামনে যে অপমান করে যাচ্ছ, তাতে আমাদের সামাজিক সম্মান হনন হচ্ছে। তা আমি অনেক দিন ধরে সহ্য করেছি, এবার তুমি তার বাঁধ ভেঙে দেবে। তাই তোমাকে সতর্ক করছি, এরপর যদি তুমি মা বাবার নামে মিথ্যা ইউটিউব পোস্ট করো আমি কিন্তু সাইবার ক্রাইমে অভিযোগ করতে বাধ্য হব। তুমি বোধহয় সাইবার ক্রাইম সম্পর্কে জানা নেই, একবার জেনে নেবে। এরপর যদি তুমি এই ধরনের আমাদের সম্মানহানি করো আমি কিন্তু আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। তখন কিন্তু আমি তোমার বাবা থাকবো না, আর তখন তুমিও আমার মেয়ে নও। এরপর তোমার সাথে দেখা হবে থানা বা কোর্টে। এবার তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি করবে। তবে এটা আমার প্রথম ও শেষ সতর্ক। মেসেজটা যারা প্রথম তাদেরকে বলে দিই, এটা আমার বাবার তরফ থেকে এসছে ধমকিটা। তো প্রথম কথা আমি বলে দিই, এখানে তোমরা শুনতে পেলে উনি আমাদেরকে সাইবার ক্রাইমে টানার আর থানা আর কোর্টে নিয়ে আসা ধমকি দিচ্ছে। আর উনি বলেছেন যে উনি অনেক দিন ধরে নাকি এগুলো সহ্য করছেন, লাস্ট অব্দি উনি মুখ খুলছেন, কিন্তু সত্যি না, কেননা লাস্ট ভিডিওতে তার নামে বলা হয়েছে, তো সেজন্যই এখন একদমই রং। আমি জানি উনি ভিডিও দেখেন না, ওনাকে কেউ রিপোর্টার খবরগুলো দেয়। তো আমি বলে দিই উনি এগুলো অনেক দিন ধরে সহ্য করছেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এতদিন আমার মাকে নিয়ে আমি আমার মায়ের ব্যাপারে অ্যালিগেশনগুলো দিতাম, এখনও অবধি আমি ওনার ব্যাপারে কখনো ভিডিও করিনি, স্পেশালি আকাশকে মারধরের কথাটা, তাই জন্য ওনার গায়ে ব্যাপারটা লাগেনি। তো যেই আমি মানে উনি এই জন্য চুপ ছিলেন কারণ ওনার একটা দুর্বলতা আমার কাছে জমা ছিল, যে উনি ড্রিঙ্ক করে আকাশের গায়ে হাত তুলেছে। তো এই জিনিসটা যখন আমি এক্সপোজ করে দিচ্ছি, আর ওনার ভয় পাওয়ার মতো কিছু নেই, ওই জন্য উনি এখন ধমকাচ্ছেন। আর উনি এখানে লিখেছেন যে আমি ইউটিউবে সামান্য ভিউজ পাওয়ার জন্য আর দুটো পয়সা পাওয়ার জন্য মা বাবাকে সমাজের সামনে অপমান করে যাচ্ছি কিনা। তুমি বলছো আমি নাকি তোমাদের নামে অনেক মিথ্যা কথা বলেছি। আচ্ছা কোনটা মিথ্যে? তুমি তো ওই দিন ড্রিঙ্ক করে আকাশকে গায়ে হাত দাওনি, এরকম গলাটা ধরে এইভাবে গলাটাকে ধরে এরকম করে শক্ত করে ধরেছো, আর একটা হাতে হাতুড়িটা নিয়ে বারবার ওর কাছে ক্লোজ হওনি। মিঠি সাক্ষী আছে, ভিডিওটা সাক্ষী আছে।
আচ্ছা সেই দিন কি তুমি আমার গ্যাসটা সারাতে যাওনি? গ্যাসটা তোমার হাতে খুলে গেছিলো আর রাস্তায় দাঁড়িয়ে তুমি আমাকে গালাগালি করেছো চৌরাস্তার মোড়ে। আচ্ছা মা কি আমাদেরকে কখনো আমরা ওই ঘরে থাকি বলে লক করে যায় না? রুমের দরজা লক করে যায় না চোর ভেবে? আচ্ছা আমাদেরকে একটা 5 বালিশ নিয়ে সন্দেহ করা হয়েছে, কোল বালিশ, চিন্তা করতে পারো? আমি এগুলো আগের ভিডিওতে বলিনি। আমাদেরকে বাসন নিয়ে সন্দেহ করা হয়েছে, আমাদেরকে নোটবন্দির টাকা নিয়ে সন্দেহ করা হয়েছে, আকাশে একটা স্কচ ব্রাইট নিয়ে সন্দেহ করা হয়েছে। আর সবসময় ওর ব্যাপারে বলা হতো ভাতার বেটা, আর তো বেটা পাবে না, একটা ওরই ভাতার হয়েছে, এইসব শব্দ। আর উনি শুধু চুপচাপ বাইরের ছেলের জন্য নিজের মা বাবাকে বাইরের ছেলের জন্য তোমাদের হাজবেন্ড ওয়াইফ যদি বাইরের মেয়ে ছেলে হয়ে যায় তো ভালো কথা। এই যে তোমরা কেউ ওর কথা বুঝবে কেউ বুঝবে না, যারা রেগুলার দেখো তারা বুঝবে। এই একটা ইনোসেন্ট মানুষ, ওকে এইভাবে গলা, ওর গলাটা তোমরা একটু দেখো, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, পুরো আনইভেন, এই জায়গাটা উঁচু, এই দেখতে পাচ্ছ, এই জায়গাটা নিচু, ফালাফাল করে কাটা। তুমি কি ওর গলায় হাত দিয়ে মারতে যাওনি? তুমি সুগার মানাও। আমি ভেবেছিলাম যে তুমি কিছু এই সত্যটা আনার পর তোমার কিছু হয়ে না যায়, ওই জন্য ভিডিওটা অ্যাটাচ করিনি। যদি তুমি নিতে না পারো, তোমার তো এজ হয়েছে, 60 বছর হতে যাচ্ছে, কিন্তু আমি দেখছি তোমরা অন্যই লেভেলে। তুমি আবার আমাকে ধমকি দিচ্ছ তুমি আমাকে কোর্টে আনবে। মানে আমি এতদিন ভিডিওটা যদি ভিউজই বাড়ানোর জন্য হতো তাহলে আমি কিন্তু ভিডিওটা অনেক আগে দিতে পারতাম, এত মাস ওয়েট করতাম না। যদি ভিউজ বাড়ানোর জন্য হয়, যে তোমাদেরকে বুঝাক, আর যে তোমাদেরকে এসে শিখিয়েছে শিখাক, সাইবার ক্রাইম বলো, ওরা ভয় পেয়ে যাবে, তুমি যাও। আমি যদি ভিডিওটা কোনো গাইডলাইন্সের বিরুদ্ধে করে থাকি, সাইবার ক্রাইম আমার উপরে স্টেপ নেবে। আর আরেকটা কথা, ইউটিউব আছে, উল্টোপাল্টা মানে অবিবেচক জিনিস না দেখে কাজের জিনিস দেখো, দেখে সার্চ করো যে আমি একটা ব্লগ চ্যানেল কত কামাই পার হাজারে। তোমরা যদি মনে করো একটা ভিউজে যদি 25 পয়সা করেও একজন পায়, সে 250 টাকা পাবে। আমাদের সেটাও ইনকাম হয় না ইউটিউবে। 1000 ভিউজে 25 টাকা থেকে 30 টাকা ম্যাক্সিমাম পাওয়া যায়, সেটা অনেক ইনকাম, সেটার জন্য আমরা এগুলো করছি। এর আগে আমার বাবা বলেছে আমরা নাকি নিত্য মরা করি, মানে নিত্য মরা কাঁদি, মানে ওর ক্যান্সার দেখাই, তো যেটা হয় সেটা দেখে। আরেকটা কথা মেসেজটার মাধ্যমে বলতে চাইলেন, আমি নাকি ভিডিওতে সমস্ত ওদের নামে মিথ্যা কথা বলি। তো এই কাজটা তোমাদের, কারণ তোমরা অনেক দিন আগে থেকে নিজেদের দোকানে, নিজেদের ফোন কলে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে এসছো, এবং আমাদের কানেও এসছে। আমরা যখন থেকে ঘর খুঁজছি তখন থেকেই তুমি প্রচার করেছো যে আমরা ঘর খুঁজে চলে যাবো। কখনো তোমরা যদি এতই সত্য কথার পাশে থাকতে, তোমরা কি কখনো কাউকে বলেছো যে তোমরাই আমাদেরকে চলে যেতে বাধ্য করছো? ইভেন প্রতি মুহূর্তে তোমার ওয়াইফ আমাদেরকে মনে করায়, আর মানে আমরা কবে যাব। আর আরেকটা কথা, আমি নাকি প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছি ইউটিউবে। যদি আমি এখন অব্দি তেমন কিছু বলিনি। আকাশ তো সবসময় বলে আমি যদি প্রত্যেকটা লাইন বলে ভিডিও করি না, প্রত্যেক দিনে ভিডিও বানাতে পারবো। আর দ্বিতীয় কথা, সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা দুজনে কম বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছি। আর আমি ইউটিউবের সঙ্গে অনেক বছর ধরে জড়িত আছি, কিছু সম্বন্ধে জানি বলি আজকে ইউটিউবটা চালাচ্ছি, কিছুই করে হোক, কারোর হেল্প ছাড়া। তো আমি বলবো আপনাকে যে সাইবার ক্রাইমে আপনি আমাদের ব্যাপারে মানে কমপ্লেন করতে পারেন, গো অ্যাহেড। আমার আর আকাশের তরফ থেকে একদম ডান, ঠিক আছে? কারণ আমি যদি সাইবার ক্রাইমের বিরুদ্ধে গিয়ে, কোনো গাইডলাইনের বিরুদ্ধে গিয়ে কিছু করেছি আপনাদের ব্যাপারে, তো আপনি আমাদের ব্যাপারে অবশ্যই স্টেপ নিতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সাইবার ক্রাইমে যখন যাবেন তখন খোঁজ নিয়ে নেবেন যে আমি ইউটিউব থেকে কত কোটি কোটি টাকা কামাতে পারছি। আমি তোমাদেরকে বলে রাখি, আমরা এখনো অব্দি আমাদের ইউটিউবের সেকেন্ড পেমেন্ট অব্দি পাইনি। 2 বছর আগে পেমেন্ট পেয়েছি। অ্যাকচুয়ালি ওরা আমাদেরকে এত কিছু কেন ভাবে বলো তো, আমাদেরকে তো তাড়িয়ে দিয়েছে, আর আমরা ঘর ভাড়াটা ভাবে আমরা ইউটিউব থেকে দিতে পারি। অ্যাকচুয়ালি রিয়েলিটি অনেক প্যাথেটিক। আমি এগুলো কখনো এত জলদি সত্যিটা আনতে চাই না। আমরা কিভাবে কি চালাই সেটা একমাত্র আমরা দুজনেই জানি। আমার করা যে লাস্ট ভিডিও, সেখানে আমি অলরেডি বলেছিলাম যে আমার একজন সহৃদয় চেনা পরিচিত দিদি আকাশের ট্রিটমেন্টের সময় কিছু পোস্ট করেছিল যাতে লোক আমাকে সাহায্য করে। সেই পোস্টটা যখন ওর সার্জারি হচ্ছিলো তখনের পোস্টটা কীভাবে 2022-এ সার্জারি হয়েছে, 2023 নাগাদ ভাইরাল হয়ে যায়। তো সেই ভাইরাল হওয়ার দরুন 2023-এ বেশ ভালো রকমের অ্যামাউন্ট উঠেছিল, আর লোক জেনে শুনে দিচ্ছিল 1 বছরের পুরনো পোস্টে। তো সেই দিদিটা ভালো করে জানে, আমি তার নামও উল্লেখ করেছি আগের পোস্টে, সে ঝাড়গ্রামে থাকে। তো সেই টাকা দিয়ে আমার ঘর প্রায়
আপ টু যখন ওদের বাড়িতে শিফট হয়েছি বাপের বাড়িতে মার্চ মাস থেকে আপ টু সেপ্টেম্বর মাস অবধি অক্টোবর মাস অবধি চলে। তারপরে অক্টোবর মাস থেকে 2023-এর 2024-এর মার্চ মাস অবধি আমি ওদের থেকে সাহায্য নিই। কিন্তু এই যে আপ টু যে আমার যে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ফান্ডের টাকা দিয়ে ঘরটা চলেছে সেটাকে ওরা ভাবে আমি ইউটিউব থেকে মান্থলি বেসিসে একটা পেমেন্ট পাই। ওদের ভাবারই কথা, আমি ওদেরকে ফান্ডের কথাটা বলিনি, সবটা বলবো এমন তো ব্যাপার না। এই প্রথমবার বলেছি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, কিন্তু ওদেরকে যে রিপোর্টটা দেয় সেটা তো পুরো ভিডিওটা দেখে বলেনি। ওই জন্য আমার বাবা কোথাও না কোথাও মনে করে যে আমি এগুলো ভিউজের জন্য করি, কারণ কি আমাকে ইউটিউবে পেমেন্ট পেতেই হবে। আমি ইউটিউবে কখনও কিছু সেরকম পেমেন্ট পাই না, একবারই পেয়েছি, আরেকটা পাবো, এই সেকেন্ড পেমেন্ট হবে এটা নিয়ে, যেটা আমি এখনও অবধি পাইনি। এলে আমার অনেক স্বপ্ন যেটা মিঠিকে নিয়ে আমি পূরণ করবো, সেগুলো সবই তোমাদেরকে শেয়ার করবো। কিন্তু আমার ইউটিউবের পেমেন্ট প্রত্যেক মাস বাই মাস ঢুকবে এমন কিছু সিচুয়েশন আমার ইউটিউবের নেই। আমি একদম খুবই ছোটোখাটো। আমি তোমাদেরকে এটাও বললাম যে আমরা সত্যি, ওরা বলছে আমি নাকি প্রত্যেকটা কথা ভিডিওতে মিথ্যা কথা বলেছি। তোমাদেরকে কিছু সাউন্ড শোনাচ্ছি, তোমরাই শুনে নাও। আর ভিডিওটাকে দেখালাম মারপিটের যে ভিডিও, আমি ভিডিওটা দেখাতে চাই না। হ্যাঁ, ওরা যদি আইনের দ্বারস্থ হবে বলেছে না, ঠিক আছে, আমি সেখানে দেখাবো যে আমরা মিথ্যা কথা বলছি কিনা। প্রতিটা বর্ণ মিথ্যা। তুমি ড্রিঙ্ক করে ওকে মারতে আসনি, তোমরা আমাদেরকে চোর ভেবে লক করে রাখতে না, আমাদের হয় বলার কেউ নেই। আমার কিন্তু জেঠুর ছেলে বউ এসে দেখেছে আনসান ভাবে গালি। আর ইভেন ওই দিন যদি মারপিট হয়েছে, ওই দিন বিকেল অব্দি আমার বাবা গালাগালি করেছে ওর ব্যাপারে, মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে ওকে। আর আমাকে বুক বাজি অভিশাপ দিয়েছে ওই দিন, এই ছেলের থেকে তুই অনেক পাবি, আর তোর এই মেয়ে তোকে পদে পদে দুঃখ দেবে। আমার মেয়েকে নিয়ে হার বক্ত অভিশাপ দেয়। আমি নাকি ওদের সাথে খারাপ করেছি। কি খারাপ? শুধুমাত্র এই ভিডিওতে তোমরা শুনতে পাবে ওই দিন আমি ওর পক্ষে চিল্লেছি বলে, মানে লোকের হেল্প চেয়েছি বলে আমি নাকি ওদের এগেনস্ট গেছি। শোনো, তো লোক তো প্রচুর এসেছে, বাট আমি ওদের অভিশাপের শিকার হয়েছি। আমি জানি এই ভিডিওটা যে আমি সাউন্ডটা দিলাম এটার পর অনেক কিছু হতে পারে, শুকার মানা আমি ভিডিওটা দেখাচ্ছি না। আর আমি তোমাকে বলছি, তুমি যদি আমাদেরকে এইভাবে আইনের এতে এনে, আমাদের কাছে অত টাকা পয়সা নিয়ে আমি জানি না কতদিন কি চালাতে পারবো, তুমি আনতে পারো, কিন্তু তোমরা করেছো আমাদের সাথে ভুল। হ্যাঁ, আমি এইটুকু এই ভিডিওর মাধ্যমে আমরা দুজনে বলতে পারি, এরপর আমি আর ঘাটবো না এই জিনিসটাকে। কিন্তু তুমি যদি আমাকে ধমকি দিয়েছো সেটা আমি সবার সামনে আনতে চাই। তুমি ধমকি দিয়ে ভালো করো, আমাদের মান সম্মান হানি হয়নি। এই ভিডিওর মধ্যে শুনতে পেয়েছো যে ওনার নিজের ওয়াইফ বলছে তুমি কি গো, মানে যখন ওকে মারতে আসছে, উনি কিন্তু নিজের হাজবেন্ডকে পুরোপুরি হাত ধরে আটকানোর চেষ্টা করেছে। সেই আওয়াজ আর সেই টোনটা আমি জানি। ওই দিন হাত পা আমার কাঁপছে যখন চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে মারপিটের আগে যখন দাঁড়িয়ে বলেছে যে বেরিয়ে যা শালা এখান থেকে, আমাকে ও ছিল না। আর আরেকটা কথা, যদি আমি ক্যামেরার সামনে মিথ্যা কথাই বলি না, তাহলে আকাশ যে মালা শব্দটা বলেছে তারপর তুমি গায়ে হাত উঠে এসছো, আমি ওর মালাটা বলার দরকারই নেই। ওর এতটাই ফ্যান ফলোয়িং, আমি মালা বলতে চাইতাম না। ও মালা এই জন্য বলেছে, তুমি কিছুক্ষণ আগে আমাদেরকে গালিগালাজ করেছো, তারপরে আমাদের হোম ডেলিভারি ছেলেকে রিসিভ করে বলছো ওরা ওই দিকে থাকে, সাডেন তোমার মুড চেঞ্জ বাইরের লোককে দেখে, তো সেটা মালা নয়। মানে বলি না আমরা যে তুমি সাধু সাজছো, সেটাই ও বলেছে। ওই একটা ওয়ার্ডের জন্য এটাও রিজার্ভ করে। ও কিন্তু সেদিন না তোমাকে গালাগালি দিয়েছে, না তুই তাকারি করেছে, না কি তোমাকে তেড়ে গেছে। তুমি মারছো, ও মারটা খাওয়ার জন্য প্রস্তুত ছিল। শুধু তুমি খুবই চালাক যে পুরোপুরি মারো, কিন্তু তুমি যা ওকে স্ট্রেস দিয়েছো চোখের সামনে হাতুড়ি এনে, সেটা আমি দেখেছি। সেই দিনটা আমাদের কি গেছে। ওর পরেও এত কিছু হওয়ার পর যখন ঘর ছেড়েছি, আমি মিঠিকে দোকানে গিয়ে তোমার সঙ্গে মিট করিয়ে এনেছি। তারপরে তুমি আমাকে কোর্টে দ্বারস্থ বা ধমকি দিচ্ছ, তুমি দাও। যদি আইন সত্যির সাথে থাকে, আমি এই ভিডিওটা দেখিয়ে মানে জাস্টিস চাইবো, তারপরে ওরা যা করবে করবে। আইন এখন যদি আইন বিক্রি হয়ে যায়, আমার আর কিছু করার নেই। আর বন্ধুরা, তোমাদেরকেও জানিয়ে রাখলাম, আমি সত্যিটা একটু বলেছি বলে আমাদের কাছে কত ধমকি এসছে। মানহানি তখনই তুমি আমার ব্যাপারে করতে পারবে যখন আমি তোমার ব্যাপারে মিথ্যে বলেছি। তোমার বউ দিনের পর দিন আমাকে অনেকই ডিস্টার্ব করেছে, মানে আমার সোকল মা।
ওকেও উল্টোপাল্টা গালি দেয় শাশুর পিছনে। আরেকটা কথা, যখনই আমার বাবা এত ঝগড়ার পরেও একটু নর্মাল থাকতে চেয়েছিল, ওকে একটু স্কুলে নিতে যেত, তখনই আমার মা আমাকে শুনিয়ে ফোনে বলতো যে কি যেন দোকানে ভিড় হয়ে যায়, বাবার খুব চাপ হয়ে যায়। আচ্ছা, যখন তুমি ফোনে গল্প করো মানে তোমার ফেভারিট পার্সনের সাথে, তখন যখন ফিস সমালোচনা হওয়ার থাকে, তখন তো রাখ আমি পরে দোকানে গিয়ে ফোন করবো, এরকম করো। তো এই কথাগুলো তুমি আমার সামনে শুনি বলতে কেন মিঠিকে নিতে যাওয়ার হলে? তার মানে তুমি আমাকে শুনিয়েই বলতে চেয়েছো, নাহলে নিশ্চয়ই এত জোরে কথাটা বলতে না যে ওই রুম থেকে এই রুম শুনবো। যখনই মিঠিকে নিতে যায় তখনই উনি এটাই করে। আর একটা কথা, যখন আরেকবার ঝগড়া হয়েছিল, কারণ আমার বাবা আমাকে সামনের থেকে ঠান্ডা মাথায় বলেছিল তোরা যে এক্সট্রা টাকাটা ঘরে দিতে হবে, মানে তোরা তো বেশি দামের ভাড়া পাচ্ছিস, তো তোরা চলে যায়, এক্সট্রা টাকাটা দেবো। তো আমি মনে হলে আমি মরে যাবো, তা ওদের থেকে এক্সট্রা টাকা নিয়ে আমি ঘর ভাড়া দেবো না। তো সে তারপরে এই ঝামেলাটা হওয়ার পর মিঠিকা নিতেও যায়নি, করেনি। ওকে কি কেউ নিতে যাবে এইটুকু আমাকে জিজ্ঞেস করেছিল। মানে আমার মেয়ে যে স্কুলে চলে গেছে, এদের পিছনে লাগলে মাঝ রাস্তায় এটা নিতেও যাবে, মানে এমন টাইপের ব্যাপার। আর অনেক ব্যাপার বন্ধুরা, আমি ওরা ভাবতেই পারে ওরা আমাকে ধমকেছে বলে আমি অনেক ভয় পেয়ে ওদের ব্যাপারে আর কিছু বলছি না, তাই জন্য হলো সত্যিটা সামনে আনি। হ্যাঁ, আচ্ছা, যেদিন ঝামেলাটা শুরু হয়, মানে ওরা যখন 28 জুন আসে, আমার মা তো 30 জুনেই বলে দেয় যে তোদের সঙ্গে থাকার ইচ্ছা নেই। সেদিন আমি লাঞ্চ করছিলাম, এই কথাটা আমি অনেকবারই বলেছি। তো তখন আমি খেতে খেতে বললাম, একটা বয়স আসবে তোমাদের যখন কিন্তু তোমাদের আমাদের প্রয়োজন হবে। আমার কিন্তু তোমাদের সেবা করার অনেক ইচ্ছা, মানে বুড়ো বুড়ি বয়সে, স্পেশালি বাবার প্রতি প্রচুর টান। তো বলেছি কি না রে, আমরা হেগে মুতে পড়ে থাকবো, তোদের প্রয়োজন নেই। তো ঠিক আছে, একদিন দিনটা আসবে তোমাদের ফোন করার মতো মুখ থাকবে না, কিন্তু তোমাদের আমাদের প্রয়োজন হবে, কেউ আসবে না। আমি কিন্তু তোমাদের খুব ভালোবাসতাম, মিঠিকে পর্যন্ত তোমাদের সারনেম দিয়েছি, এর উপর আর কোনো প্রমাণ হয় না। আমার মেয়ের সারনেম তোমাদের সারনেমের সাথে জুড়া, তোমাদের এগুলো কোনো যায় আসে না। আমি এত বছর রাখি ভাইফোঁটা করলাম মেয়েকে দিয়ে, সেটা ভ্যালু পেলাম না। আজকে তোমরা অন্যের উদাহরণ দাও যে তোমাদের বড় মেয়ে রাখি করাচ্ছে, ভাইফোঁটা করাচ্ছে তার নাতনি তার মেয়েকে দিয়ে। আমরা যে এত বছর করেছি তোমরা এগুলো মিসও করো না। এগুলো যে স্টার্ট আমি করেছি এটা মিসও করো না। তোমার বার্থডে এগুলো সব কিছু এগুলো আমি মনে রেখেছি, তোমরা মিসও করো না। এখন অ্যাট প্রেজেন্ট যে দিচ্ছে তারা তোমাদের কাছে ভালো। যাই হোক বন্ধুরা, ক্ষমা চাইছি, আবার অনেক বড় হয়ে গেল হয়তো ভিডিওটা। আর আমি এরপর তোমাদের ধমকি দেখে ভয় পেলাম না, আমি এরপরে তোমাদেরকে আমি কিচ্ছু ঘাটাঘাটি করবো না, ঠিক আছে? আমি শুধু আমি নিতে পারতাম অনেক লিগালি স্টেপ, কিন্তু আমি নিইনি। আমাদের অত মনের দিক দিয়েও ক্ষমতা নেই, আর আমাদের সময়ও নেই আকাশে এইসবে ছুটাছুটি করবে। তাই জন্য তোমাদের সামনে তুলে ধরেছিলাম ব্যাপারটা, তোমাদেরকে একটা বিচারকের মতো ভেবে। আর তোমরা ম্যাক্সিমাম লোক আমাদের সাপোর্ট করো বলে ওদের ঝাল এটাতে, যে ওদেরকে তোমরা খারাপ বলো, আমাদের এত সাপোর্ট কেন করো। কমেন্ট না করে আমাকে কেন পার্সোনালি তুমি করে লিখেছে বলো তো? যেখানে আমার সাথে কথা পর্যন্ত বলতো না, আমাকে এখন তুমি করে মেসেজ করেছে, কারণ ওরা জানে যে আমি এই কমেন্টটা হয়তো স্ক্রিনশট নিতে পারি। আমাকে তুমি বলে না, আমাকে গালি দিয়ে কথা বলছিল, আমাকে এমন করে যেন আমি কিছু করে দিয়েছি, শুধু সাপোর্টে আছি। আকাশের সাপোর্টে আমি এই জন্য আছি, ও তোমাকে না মারতে গেছে, না তুই তাকারি করেছে, নাকি তোমার সঙ্গে কোনো গালাগালি দিয়েছে। তুমি তো ওকে মায়ের নামে অনেক গালি দিয়েছো, ও তো তোমাকে দেয়নি। আর এখন অবধি যেন ওর সঙ্গে বেরিয়ে এসেছি, ও আমাকে মানে রানীর মতো যতটা পারে ভালো রাখার চেষ্টা করে, যেটা নিয়ে তোমাদের নিজেদেরও হিংসা যে ও আমাকে এত কেন ভালো রাখতে চায়। ইভেন ভিউয়ার্সরাও অনেকে বলে যে তোমাকে তো তোলা রাখে কেন, ও রাখে, ওর এটাই বৈশিষ্ট্য। তো যাই হোক, আমি তোমাদেরকে ভিডিওটা শোনালাম, তোমরাই আমার যদি চ্যানেল না থাকে, আর এরপরে যদি ওরা আমার ব্যাপারে কিছু স্টেপ নেয়, আমি সেটাও, যদি আমার চ্যানেলটা বেঁচে থাকে, আমি জানাবো তোমাদেরকে। হয়েছে তো সেই জন্য এত দিচ্ছি, করেছিল, আমরা সব কিছু মেনে দিয়েছিলাম। তারপর কিছুদিন হলে প্রেশার দিত আমাদেরকে, তখন লাস্টের দিকে আমি বলতাম যে আমি এখন যতদিন ঘর না খুঁজে পাবো আমি যাব না, ঠিক আছে, যা করার করো। মানে আমি লাস্টে এরকম পর্যায়ে নেমে গেছিলাম। তখন আমার মায়ের বক্তব্য হতো যে যাবি না মেরে ভাগাবো এখান থেকে, পাড়ার লোক জড়ো করে তোদেরকে ভাগাবো। তো এগুলোও কি আমি মিথ্যা কথা বলছি? এখন আমার বাবা বলবে আমি এগুলো মিথ্যা কথা। আর তুমি সব সত্যিটা জানো, তারপরেও তুমি আমাকে মেসেজটা লিখেছো এমন করে যাতে আমি এখানে স্ক্রিনশট দিলে, স্ক্রিনশটটা যদি আমি এখানে ভিডিওতে মানে অ্যাটাচ করি, যাতে যে প্যারেন্ট পক্ষের লোকজন আছে তারা তোমাকে সমর্থন করে। তুমি খুব ঠান্ডা মাথাতে মেসেজটা লিখেছো
যে কি জানো তুমি করছে এগুলো তো অনেক দিন আগে হয়েছে। মেসেজে তুমি যে আমাকে তুমি করে বলছো, তুমি তো আমার দিকেও তাকাও না, পটির দিকেও তাকাতে পছন্দ করো, এমন করো যেন আমি তোমার কিছু অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আজকে তুমি দরকারে আমাকে মেসেজটা করেছো শুধুমাত্র ধমকানোর জন্য। আর মানহানি তার হয় যার ব্যাপারে কোনো মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে আমি ভিডিও করছি। আর আমি এখানে ভিডিওতে আজকে ওপেন লাইভ আমি তোমাদেরকে ওই মারপিটের সাউন্ডটা শোনাবো, কারণ উনি বলছেন আমি ওদের নামে মিথ্যা কথা বলেছি। আর তোমার তখন মানহানি হয়নি যখন 2 বছর আগে রাত 2টোর সময় তোমাকে নিজের জামাই তোমার ঘর থেকে নিয়ে এসেছিল, এমন কিছু সিচুয়েশন সৃষ্টি হয়েছিল যেখানে তোমার জামাইকে তোমার ওয়াইফের থেকে আলাদা করে আমাদের ঘরে নিয়ে আসতে হয়েছিল তোমাকে অত রাত্রে। তখন আমার কোনো প্রেস্টিজ যায়নি আকাশের কাছে। তখন ওই টাইমে তো তোমার ফেভারিট বড় মেয়ে আর তোমার ওয়াইফ তোমার এগেনস্ট ছিল, শুধুমাত্র আমরা দুজনে ছিলাম। আশা করছি এগুলো তোমার মনে হবে যে আমরা মিথ্যে বলছি না। তখন তোমার মানহনন হয় না ফ্যামিলির কাছে বা বাচ্চার কাছে আর জামাইয়ের কাছে, যখন তোমার মানে তখন কিছু ছিল না। আর তুমি আকাশকে যেটুকু হেল্প করেছো ক্যান্সারের সময়, প্রথম কথা ফান্ড তুলে দিয়েছি, দ্বিতীয় কথা তুমি তোমার কিছু ভালো কর্ম বাড়ানোর জন্য করেছো। আকাশ আমাকে সেই সময় থেকে পাশে আছে যখন ও নিজেও সুস্থ আর তুমিও সুস্থ। আজকে যে তোমার হাতে যে ফোনটাতে তুমি মেসেজটা করেছো আমাকে ধমকি করা, সেই মেসেজটা করার জন্য যে ফোনটা ইউজ করেছো ওটা কিন্তু আকাশেরই দেবা। আকাশের ফোনটা তুমি ইউজ করেছো। আর তোমরা সবসময় বলো গাড়িটা নাকি তোমাদের টাকাতে। অফকোর্স তোমরা হয়তো ওই টাইমটা হেল্প করেছিলে, কিন্তু আমরা পাই করে তোমাদের গাড়ির টাকা চুকিয়েছি। আমরা একটা মানে চিট খেলছিলাম, তোমরা অনেকেই জানো প্রত্যেক মাসে টাকা জমাতে হয়, একবারে উঠানো যায় 11 মাস 12 মাসের কিস্তিতে। সেখানে আমরা প্রায় 12,000 টাকার চিট খেলে ওনাকে তুলে দিয়েছিলাম। তারপরে একদিন যখন গাড়িটা কেনার কথা ছিল, যে সেকেন্ড হ্যান্ড স্কুটিটা তোমাদের দাদা চালায়, তখন উনি দৌড়ে আমার ঘরে এলেন। সামনাসামনি তো ভাড়া থাকতাম, কখনো বাপের বাড়ি থেকে দূরে থাকতাম না। উনি এসে বললে বাবু কিছু হবে তোর কাছে টাকা? তখন আমি বললাম বাবা আমি তো একটা আলমারি কেনার জন্য টাকা জমাচ্ছি, তখন 2017-র কথা। তো দে না বাবু, আমি গাড়িটা নেওয়ার জন্য একটু কম পড়ছে। তো আমি তখন 7,000 টাকা দিলাম, এদিকে 12,000 এদিকে 7,000। তোমরা বুঝতে পারলে। তারপরে যখন 2019-এ উনি ওনার বড় মেয়ের সঙ্গে দেখা করতে ওনারা দুজনে গেছিলেন, তখন লকডাউন পড়ে গেছিলো। লকডাউন পড়ে যাওয়ার জন্য আকাশে সে কি চিন্তা যে ওরা কী করে আসবে, এর অনেক দোষ আছে এর, ঠিক আছে। নিজের টাকাতে ফ্লাইটের টিকিট করে আনালো, এটাও আমরা মিথ্যা কথা বলছি। লকডাউনে যে তোমরা ফেরত এসেছিলে ওটা আকাশ নিজের টাকাতে আনিয়েছিল। তোমরা আমাদের কাছে সেটা প্রুফ আছে। তোমরা তো টাকা পাও। হ্যাঁ, তো গাড়ির টাকা এখানে প্রায় চুকে গেছে। আর বাকি মানে এখানে হয়ে গেল, তুমি লকডাউনের সময় যে ওনাদেরকে আনিয়েছিলে 12,000-এর টিকিট ছিল, আর প্লাস আমরা চিটের সময় 12,000 দিয়েছি আর 7,000 টাকা ক্যাশ দিয়েছি। তোমরা আচ্ছা আমি কি মিথ্যা কথা বলছি? তুমি হন্তদন্ত হয়ে এসে বলো নি গাড়িটা নেওয়া স্যার বাবু তোর কাছে কিছু টাকা হবে, কিছু কম পড়ছে? তখন আমি 6-7 হাজার টাকা জমিয়েছিলাম আলমারি কেনার জন্য, আমি কি দিইনি? এটাও মিথ্যা কথা বলছি তো। তো এখানে 31,000 হয়ে গেল, প্লাস 13,000 টাকা আকাশের 16,000 টাকা আকাশ দিয়েছিল হচ্ছে ক্যান্সার হওয়ার আগে। ওই টাকাটা আমরা ফেরত নিই। সেখানে তো টাকা চুকিয়ে গেছে গাড়ি, তাহলে এখনো কেন বলো পদের নিচে গাড়ি নিয়ে ঘুরে? আর জামাইকে বলো কোনো ঝগড়াতে তুই আমার কি বলবো চুলটা ছিঁড়বি বাজে ভাষাতে, শাশুড়ি হয়ে বলে। তারপরে যাচ্ছে তাই ব্যবহার করা, এগুলো বড় হয়ে যায়। আমার মান সম্মানটা কোথায় যায়? ওর বাড়িতে তো আমাকে ফেস করতে হয় না। হ্যাঁ, নোংরা গালি। আর মানহানি হচ্ছে তুমি যদি আইন বিক্রি না হয়ে থাকে, আইন যদি সত্যির সাথে হয়, তুমি আমাদের ব্যাপারে যেটা করতে চাইছো করো। আর বন্ধুরা, আমরা খুবই নিম্নবিত্ত মানের মানুষ, আমাদের কিভাবে দিন আনি দিন খাই ঘর চলে আমরাই জানি। ওরা করতে পারে, কাঠি করে আমার চ্যানেলকে কিছু করে দিতে পারে, ঠিক আছে। আকাশ আর আমি এটাই বলে মানে দুজনে কথা বলি ভিডিওর সামনে এসেছিলাম যে তোমাদেরকে একটু বলেও দেবো, যদি কখনো দেখো আমার চ্যানেল নেই, এটার জন্য কিন্তু আমার বাবা মাই দায়ী থাকবে, বাবা দায়ী থাকবে। আর ওরা এটাও করতে পারে আমাদেরকে থানা থেকে কল করে ডেকে পাঠাবে, অনেক কিছু করবে। তো তখন তো আমার কাছে ভিডিও রয়েছে। এবার থানা যদি ওদের পক্ষে সাথ না দেয়, দেখো ওরা অনেক পয়সাওয়ালা মানুষ, ওরা আন্দামান থেকে এসে প্রায় 6-7 মাস ঘরে বসে দোকান বানাচ্ছে প্লাস বসে খাচ্ছে, ওদের কাছে এতটা সেভিংস থাকে। তো ওরা সেই টাকা সেভিংসের দৌলতে অনেক কিছু করতে পারে আমাদের ব্যাপারে, সেগুলো আর খুলে নাই বা বললাম। তো ওরা করতে পারে যদি
আইন সত্যি সাথ দেয় আমরা মারপিটের ভিডিওটা দেখাতে পারি যে আকাশকে গায়ে হাত দিয়েছে কিনা। আমাদেরকে একটা খালি স্টেজে বলতে বলো, আমাদের তো খালি স্টেজে ভিউজ পাবো না। খালি স্টেজ পেলে ওখানে আমি চিল্লে চিল্লে বলবো তোমরা আমার সাথে কি করেছো, আর তোমরা এটা এখন কেন করেছো, যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নেই। যখন আসলে তোমার বড় মেয়ে একটা কথা বলেছিল যে তোমরা মা বাবা হওয়ার যোগ্য না, তোমরা সত্যি মা বাবা হওয়ার যোগ্য না। আর ও এখন খুব একটা ভালো জিনিস বুঝে গেছে তোমাদের বড় মেয়ে, যে তুমি তোমাদেরকে দিলেই তোমরা হ্যাপি হও, ওই জন্য এখনও তোমাদেরকে দেয়, দিয়ে দিয়ে হ্যাপি রেখেছে। ও যখন দিতে পারবে না ও তোমার কাছে খারাপ হয়ে যাবে তোমাদের কাছে। তোমরা বাচ্চাকে না একটা ইনভেস্টমেন্ট হিসেবে নাও। তুমি বলতেও আমরা দুজনে তোমার ইনভেস্টমেন্ট। আর তুমি এমনও হয়েছে তোমার ওয়াইফের থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে একটা পাউডারের ডিব্বা অব্দি দিয়েছে যখন সম্পর্ক ভালো ছিল। তো তোমার ওয়াইফ যদি এত ভালো, এত লুকিয়ে লুকিয়ে করতে কেন, আর আমাদের বাড়িতে গিয়ে এত নিন্দার ঝড় তুলতে কেন? আর আরেকটা কথা বন্ধুরা, আমি যারা পুরনো ভিডিওটা দেখোনি দেখে নেবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওনারা বলেছে যে আমরা নাকি অনেক লেট নাইট অব্দি জাগি বলে নাকি আমাদের লাইফস্টাইল ওদের ভালো লাগে না, ওই জন্য নাকি তাড়িয়েছে। মানে 11টা সাড়ে 11টা বেজে যায়। তো একটা সময় বলো বলবো তো আমাদের লাইফস্টাইল এখন আমাদের লাইফস্টাইল বাজে। একটা সময় যখন আমরা ওই ঘরে থাকতাম ভাড়া বাড়িতে, যে বাড়িটাতে আমরা অনেক বছর ছিলাম, ওখানে নিজেরা দোকান বন্ধ করে 11:30টার সময় আমাদের রেন্টেড ঘরে আসতো। আমরা কখনো এটা বলিনি আমাদের বাড়িওয়ালা কিছু মত বিরোধ হতে পারে, তোমরা এসো না। 11:30 অব্দি এসে ওর প্রতি মায়া দেখাতো আমাদের মেয়ের ব্যাপারে, মেয়েকে আদর করতে আসতো দোকান বন্ধ করে রাত 11:30টায়। তখন আমাদের লাইফস্টাইলটা খুব খাপে খাপ হয়ে গেছিলো না, আমরা লেট নাইট জাগি বলে। এখন আমাদের লাইফস্টাইলটা বাজে হয়ে গেছে। অ্যাকচুয়ালি দূরে ছিলাম তখন ভ্যালু ছিল, যেই কাছে এসেছি ঘরকি মুরগি ডাল বরাবর হয়ে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি তো প্রথমে বললাম যেদিন ভিউজের জন্যই বলতে হতো, আমি তোমরা স্টেজেও বলতে বলে বলে দেবো। আর আরেকটা কথা, তো আমাদের চ্যানেল যদি কিছু হয়ে যায় এটার জন্য ওরাই দায়ী হবে। প্রত্যেকটা লোককে আলাদা আলাদা গল্প বলো না, যে আমাদেরকে তোমরা এই জন্য চলে যেতে বলো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয়, আমাদের টাইম টেবিল খুব খারাপ। তো দর্শকরা ভালো করে জানে আমাদের বন্ডিং কীরকম, তাহলে একটা হাজব্যান্ড ওয়াইফেরা তো পাশে থাকতো না। আর আমার মেয়েকে একটা ঘটনা বলো, বাইরের লোককে একটা ঘটনা বলো, অ্যাকচুয়ালি তোমরা ভুল। ওই জন্যই তোমরা কীভাবে গুছিয়ে লোককে বলবে, তার বিভিন্ন মিথ্যের আশ্রয় তোমরা নাও। তুমি যদি ভুল না হতে তাহলে তোমার বন্ধু, যেদিন তুমি মারার পরে আমি ঘরটা খুঁজে পেয়ে গেছিলাম ছাড়বো বলে, তুমি তোমার বন্ধু, তোমার নিজের বন্ধু যার পাশেই দোকান, সে এসে বলতো না যে ছাড় না, তোর বাবা ওটা হিট অফ দ্য মুমেন্টে করে ফেলেছে। যদি এতই মিথ্যা কথা আমরা বলি তাহলে উনি এটা বলেছিল কেন? এখন বলবে এটাও আমি মিথ্যা কথা বলেছি। তোমার নিজের বন্ধু বলেছিল তোর বাবা এটা হিট অফ দ্য মুমেন্টে করে ফেলেছে, এখন কি তোর বাবা তোর থেকে ক্ষমা চাইবে? তুই কি এটাই চাইছিস? তাহলে তুমি সেই বন্ধুটাকে পাঠিয়েছিলে কেন আমাদের কাছে, বা সে নিজে থেকে এসেছিলো কেন? আজকে এই ভিডিওটা যখন বানাচ্ছি আমার মেয়ের এই অবস্থা, আমার মেয়ে কান্নাকাটি করছে। ওই ভিডিওটার আওয়াজটা যখন শোনাচ্ছিলাম ওর হয়তো অনেক কিছু মনে পড়ে গেছে। সরি যে আমরাও তোকে অনেক প্রেশার দিই মা। আর এই ব্যাপারটা এখানেই স্টপ করলাম। শুধু তোমার দাদু যে সে বলছে যে আমরা নাকি মিথ্যে কথা বলি, ভিডিওতে নাকি সবসময় মিথ্যা বলি, ওই জন্যই ভিডিওটা করা, যে আমরা কতটা কি মিথ্যা কথা বলি সেই জন্য। হ্যাঁ, আমাদেরকে বিষও বলেছে, ওটাই বলছে। যাই হোক, তোমাকে আর এসব বলতে হবে না, আমরা আর তোমার সামনে এসব কথা তুলব না, আমাদের তরফ থেকে আর হবে না, ঠিক আছে? কাঁদছে ও বাবাকে জড়িয়ে, জানো ভিডিওটা যখন করছে।